নমস্কার স্টাডিআইQ বাংলাতে তোমাদের প্রত্যেককে জানাই সাদর অভিনন্দন। আমি পূজা মজুমদার তোমাদের সঙ্গে নিয়ে এসেছি এনসিইআরটির সমাধান। ধীরে ধীরে আমরা পুরো এনসিইআরটিটা কভার করছি। দেখো উদ্দেশ্য অনেকগুলো রয়েছে এই এনসিইআরটি পড়ানোর পিছনে। স্টুডেন্টরা যারা ইউপিএসসির জন্য প্রথম শুরু করছে আর যারা WBPSC এর জন্য পড়াশোনা করছে, প্রত্যেকের জন্য একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকে যে হাউ মাচ ইম্পর্টেন্ট টু রিড অ্যান্ড রাইট অর মেকিং নোটস ফ্রম এনসিইআরটি। সেই কারণে এনসিইআরটির মধ্যে আছে কি বাঘ ভাল্লুক কি বিষয়টা রয়েছে সেইগুলোকেই যাতে তোমাদের কাছে সিম্পলিফাই করা যায় সেই উদ্দেশ্যে এই ক্লাসটা চালু করা। এবং ক্লাস 10-এর এনসিইআরটিতে আমরা ক্লাস 9-এ এনসিইআরটিটা করেছি, ক্লাস 10-এ এনসিইআরটি এখানে আমাদের পড়ানো হচ্ছে। আজকে আমরা চ্যাপ্টার 4 কভার করব এবং চ্যাপ্টার 4-এর মধ্যে যেটা বিষয় সেটা হচ্ছে ভারতবর্ষের কৃষিকার্য বা এগ্রিকালচার, সে সম্পর্কে আমরা ডিটেলিংসে আজকে পড়ব। এবং এখানে একটা জিনিস তোমাদেরকে মনে করার জন্য মানে বারবার মনে করিয়ে দেবো যে যখনই আমি পড়াচ্ছি তখন মেক শিওর করো তোমার কাছে অলরেডি পিডিএফটা আছে। যদি তুমি প্রশ্ন করো পিডিএফ কোথায় পাবো ম্যাম, দেন ডেফিনেটলি গুগলে যাও, এনসিইআরটি সাইটে গেলে ফ্রিতে তো পিডিএফ পাবেই। তাছাড়াও আমাদের স্টাডিআইQ বাংলার যে টেলিগ্রাম চ্যানেল সেখানে, এবং সেটা বাদ দিয়ে যে আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে পূজা ফর বেঙ্গল, যে কোনো একটাতে তুমি যদি জয়েন করো, বেসিক্যালি যদি স্টাডিআইQ বাংলায় করো তাহলে পরে তুমি 100% এর যে পিডিএফটা যেটা পড়াচ্ছি তোমাদেরকে সেটা দেওয়া হবে। যারা চিন্তা করছো যে এনসিইআরটি অনেক পুরনো, এখানে যে সমস্ত জিনিসগুলো দেওয়া আছে, দেন লেট মি টেল ইউ 2022 এবং 23-এর যে আপডেটেড ভার্সন, তুমি ইন্টারনেটে সবসময় আপডেটেড ভার্সনটাই পাবে এবং 2022-23-এর যে আপডেটেড ভার্সনটা রয়েছে সেখান থেকে আমি তোমাদেরকে ক্লাস করাচ্ছি। কি নিয়ে কথা বলবো? এগ্রিকালচার অফ ইন্ডিয়া। দেখা যাক কি রয়েছে এর মধ্যে, রাইট? সো ওকে, প্রথমে বলা হচ্ছে ইন্ডিয়া as an agriculturally important country, 2/3 of its population is engaged in agricultural activities. Agriculture is a primary activities. What is being called the primary activities? তোমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে যখন আমরা এনসিইআরটি পড়ছি, তখন এনসিইআরটি পড়ার সময় আমরা কিছু টার্মসকে মনে রাখবো। প্রথমটা কি দেখলাম না, তো দিস ইজ বিন কল্ড দ্য এগ্রিকালচারাল ইজ এ প্রাইমারি অ্যাক্টিভিটি। হোয়াট ইজ বিন কল্ড প্রাইমারি? মানে একদম প্রাথমিক অ্যাক্টিভিটি, যেটার উপর ডিপেন্ড করে সবটা পুরো যে ইকোনমিক্যাল সিস্টেম, সেই সিস্টেমটা আমরা জানি ইকোনমিক্যাল সিস্টেম ক্যান বি ডিভাইডেড ইন 3 সেকশন। প্রথমটাকে বলা হয় প্রাইমারি, তারপরে বলা হয় সেকেন্ডারি, তারপর টার্সিয়ারি। সো প্রাইমারি অ্যাক্টিভিটি বলে এটি পরিচিত। এগ্রিকালচার ইজ মোস্ট ইম্পর্টেন্ট একটা বলা যেতে পারে জীবিকা ভারতবর্ষের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের তথ্য মানে পশ্চিমবঙ্গের নিরিখেও যদি দেখা যায় বা ভারতের নিরিখে, দুটোর ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট জানা যে আমাদের প্রাইমারি যেটা অ্যাক্টিভিটি সেটা হচ্ছে এগ্রিকালচার, হুইচ প্রডিউস মোস্ট অফ দ্য ফুড অ্যান্ড that we consume. Beside food grains, it also produce raw material for various industry. দেখো এগ্রিকালচার কে কেন বলা হচ্ছে ইটস নট অনলি ফুড ইন্ডাস্ট্রি। দেখো অন্যান্য যদি ইন্ডাস্ট্রির কথা বলা হয়, খাবার একটা তৈরি হচ্ছে, খাবার প্রসেস হচ্ছে, আমাদের হাতে আছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট কনসেপ্ট। কিন্তু যদি আমরা বলি এগ্রিকালচারের ক্ষেত্রে বেসিক্যালি আমরা যদি এই জায়গাটা দেখি র মেটেরিয়ালস, ধরো পাট কি হয়? পাট হচ্ছে এগ্রিকালচার থেকে আসে, তারপর তার থেকে তুমি ইন্ডাস্ট্রিতে পাঠিয়ে সেখান থেকে জুট কলে যায়, তারপর সেটাকে ফাইনিং করা হয়, তারপর তার থেকে বিভিন্ন জিনিস তৈরি হয়, করে গিয়ে সেটা অ্যাক্টিভিটির মধ্যে যায়। চা যদি ধরা হয়, আখ যদি ধরা হয়, তো এরকম কিছু কিছু জিনিস রয়েছে। শুধু তাই নয়, রেশম শিল্প যদি ধরা হয়, হর্টিকালচার ধরা হয়, এই সমস্ত যে সেকশনগুলো, এগুলোতে কী হচ্ছে কৃষি বা চাষবাসের থেকে জিনিসগুলো প্রডিউস হচ্ছে এবং তারপরে গিয়ে সেটা শিল্পে পরিণত হচ্ছে, রাইট? মানে প্রাইমারি অ্যাক্টিভিটি থেকে গিয়ে সেটা কনভার্ট হয়ে কোথায় যাচ্ছে? সেকেন্ডারি অ্যাক্টিভিটির মধ্যে যাচ্ছে, রাইট? Can you name some industry based on agricultural raw material? Already তোমাদের বলে দিয়েছি। Moreover, some agricultural products like tea, coffee, spices, etc. are also expected. সমস্তগুলো বলা হয়েছে এখানটায় যে কি টি, কফি, স্পাইসেস এটসেট্রা কি এক্সপোর্ট করার কথা বলা হচ্ছে। দেখো টাইপস অফ ফার্মিং, যদি আমরা ফার্মিংয়ের কথা বলি, ফার্মিংয়ের ক্ষেত্রে দেয়ার আর বেসিক্যালি অনেকগুলো ডিভিশন করা যেত। দেখো ফার্মিং মানে ফার্মিং অ্যাক্টিভিটি যাকে বলা হচ্ছে বা যাকে বলে কৃষি ব্যবস্থা, সেই কৃষি ব্যবস্থার মধ্যে তো যেটা ব্যবস্থা করা হচ্ছে সেই ক্ষেত্রে এখানে টাইপস অফ ফার্মিং এর মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে ওভার দিস ইয়ার কাল্টিভেশন মেথড হ্যাভ চেঞ্জ সিগনিফিকেন্টলি ডিপেন্ডিং আপন দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য ফিজিক্যাল এনভায়রনমেন্ট। দেখো এখানটা বুঝতে হবে যে কোনো জায়গাকার যদি আমরা চাষাবাদকে চেঞ্জেবিলিটিসের কথা বলি, কোন কোন সেকশন থেকে এটা চেঞ্জ হতে পারে? ফার্স্ট ফিজিক্যাল এনভায়রনমেন্ট, তারপর টেকনোলজিক্যাল, সেটাও একটা ইম্পর্টেন্ট জায়গা, এবং নো হাউ অ্যান্ড সোশিও কালচারাল প্র্যাকটিস, এবং এর সাথে কি সোশিও কালচারাল যে প্র্যাকটিসগুলো সেগুলোর
ব্যাপারেও এখানে কথা বলা হচ্ছে। ফার্মিং ভ্যারিজ ফ্রম সাবসিস্টেন্স টু কমার্শিয়াল টাইপ অ্যাট প্রেজেন্ট ইন ডিফারেন্ট পার্ট অফ ইন্ডিয়া দ্য ফলোয়িং ফার্মিং সিস্টেম আর প্র্যাকটিস। এবারে একবার দেখি যে কী কী প্র্যাকটিস দেখতে পাওয়া যায়। দেখো বলা হচ্ছে প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিং। হোয়াট ইজ কল্ড দ্য প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিং? তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই দিস টাইপ অফ ফার্মিং ইজ স্টিল প্র্যাকটিসড ইন ফিউ পকেট অফ ইন্ডিয়া, এবং প্রিমিটিভ সাবসিস্টেন্স এগ্রিকালচার প্র্যাকটিসেস অন এ স্মল প্যাচ অফ ল্যান্ড উইথ দ্য হেল্প অফ প্রিমিটিভ টুল, যেমন কি হো, দাও, ডিগিং স্টিক্স। দাও মানে কি জানো তো? দাও অরিজিনাল বাংলায় যে দাও, সে দাওয়ের কথাই বলা হচ্ছে। ডিগিং স্টিক্স অ্যান্ড ফ্যামিলি কমিউনিটি লেবার। বেসিক্যালি প্রিমিটিভ যে এগ্রিকালচারাল কনসেপ্ট দ্যাট ইজ অ্যাকচুয়ালি প্রিমিটিভই, মানে একদম প্রিমিটিভ কেন বলা হচ্ছে, এনশিয়েন্ট টাইমে যেভাবে এগ্রিকালচার করা হতো না, মানে দা, শাবল, কাস্তে এই সমস্ত দিয়ে লাঙল খোঁড়া হতো, এবং লাঙল খোঁড়ার পরে কি দেখা যেত যে এখানটায় আমাদের যে একটা ছোটো ছোটো মানে স্বাভাবিকভাবে ধরো আমার একটা ফ্যামিলি আছে, আমার 4-5 জন একজন ফ্যামিলি আছে, আমরা কি করছি, আমরা আমাদের সামনে একটা ক্ষেতি বাড়ি আছে এবং সেটাকে আমরা 4-5 জন মিলে একত্রিত হয়ে জায়গাটাতে ফসল ফলাচ্ছি, এবং সেখান থেকে যে কনজিউমিংটা হচ্ছে সেটাও আমি আমার ফ্যামিলির উদ্দেশ্যে প্রথমে ইউজ করছি, তারপর ওটাকে ডিভাইড করা হচ্ছে। ওর যদি উচ্ছিষ্ট থাকে বা তার থেকে বেশি থাকে তাহলে পরে আমরা সেটাকে কোথাও গিয়ে হয়তো বিক্রি করছে বা স্টোর করছে, যাই হোক। সো দিস টাইপ অফ agriculture is been called what? Primitive subsistence farming. এবং তোর সঙ্গে সঙ্গে দেখো এখানটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কাজ করছে। This type of farming depends upon monsoon, natural fertility, the soil, the suitability of other environmental condition of the to the grown crops. মানে এইখানটায় যে প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিং এর কথা বলা হচ্ছে, এই প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিং এর জন্য যেটা আমাকে বারে বারে মনে রাখতে হচ্ছে যে এখানে ম্যাক্সিমামটাই সাধারণ, মানে তুমি কিছু ইনডিউস করছো না, মানে ন্যাচারাল প্রক্রিয়ায়, ন্যাচারাল মনসুন মানে সাধারণ বৃষ্টিপাতের দ্বারা যেভাবে মনসুন আসছে সেটার উপর তুমি ডিপেন্ড করছো। তার সঙ্গে তুমি কি ডিপেন্ড করছো না, তো তুমি সাধারণভাবে যেগুলো তুমি পাচ্ছ, যা যা তোমার কাছে সরঞ্জাম আছে তুমি সেগুলো ইউজ করছো, তুমি ফার্টিলিটির জন্য যে সার ব্যবহার করছো সেটাও ন্যাচারাল, ঠিক আছে, এরকম ব্যাপারটা। দিস ইজ নট আ লং টার্ম, মানে এটা এরকম না অনেক বড় সময়ের জন্য চলছে, বা এটা এরকম না যে একটা বড় জায়গা ধরে চলছে, ছোট ছোট জায়গার মধ্যে এটাকে করা হচ্ছে, রাইট। নেক্সট যদি বলা হয় ইট ইজ এ স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার, এবং এর আরেকটা নাম কি, স্ল্যাশ অ্যান্ড বার্ন, এবং এর একটা সুন্দর নাম আছে আমরা জানি ঝুম চাষ। এবং এর মধ্যে কি করা হয়, যারা চাষিরা হয় তারা একটা এরিয়াটাকে কি করে, স্ল্যাশ মানে কি সেই জায়গাটাকে পরিষ্কার করে দেন বার্ন করে দেয়, মানে কি একটা জায়গাকে প্রথমে ক্লিয়ার করে, সেখানে জলা জঙ্গল যাইবেই থাকুক সেগুলোকে ক্লিন করার পর সেখানটায় ফার্মিং করা হয়। প্রপার ফার্মিং করানোর পর যখন একটা পুরো ফসল হয়ে যায়, একটা ফসল শেষ হয়ে যায়, কি করা হয়, জায়গাটা জ্বালিয়ে দেওয়া হয়। মানে যে ফসলের অবশিষ্টাংশগুলো রয়েছে তাদের মাথাতে এটা থাকে যে এই যে এখান থেকে যে কার্বন ডাইঅক্সাইডের যে বিষয়গুলো বা যে থেকে যে কার্বনটা পাওয়া যাবে সেটা মাটির মধ্যে স্টোর হবে, মাটিকে ফার্টাইল করবে। আলটিমেটলি দিস প্রিমিটিভ সাবসিস্টেন্স কালচার ইজ নট সো গুড ফর দ্য, যদি বলা হয় উর্বরতা মাটির ক্ষেত্রে, সেটা ক্ষেত্রে কিন্তু ভালো নয়। এবং হোয়েন দ্য সয়েল ফার্টিলিটি ডিক্রিজ, যখন সেখানকার যে মাটির যে ফার্টিলিটি একদম ডিক্রিজ করে যায়, তখন কি করে সেই একটা জায়গাকে ছেড়ে আবার একটা নতুন কোথাও গিয়ে একটা প্যাচ তৈরি করা হয়, নতুন একটা ল্যান্ড তৈরি এখান থেকে পাওয়া যায়, রাইট। তো দিস আর দ্য থিং। এবার যদি দেখা যায় এখানটায় দেখো দ্য ফার্মার ক্লিয়ার্স আ প্যাচ, এবং দেখুন কী কী তৈরি করে, দ্য ফার্মার শিফট অ্যান্ড ক্লিয়ার আ ফ্রেশ প্যাচ অফ ল্যান্ড ফর কাল্টিভেশন। দিস টাইপ অফ শিফটিং অ্যালাউজ নেচার টু রিপ্লেস দ্য ফার্টিলিটি অফ দ্য সয়েল। এখানে বলা হচ্ছে যে সাধারণ যে নেচার বা প্রকৃতি কী করছে না, তো এই স্বাভাবিকভাবেই এই যেরকম একটা মাটির যখন ফার্টিলিটি শেষ হয়ে গেল সেটাকে আবার পুনরুদ্ধার করার প্রক্রিয়াকরণটা নেচার একাই করে। Through natural process, land productivity in this type of agriculture is low as the farmer does not use fertilizer or other modern inputs. It is known by different name, different part of the country. কি বলা হয় এইখানে, বলা হচ্ছে ঝুমিং। আমি যেমন বললাম ঝুমিং বেসিক্যালি কোন জায়গাটা, আমাদের নর্থ ইস্ট স্টেটগুলো রয়েছে। নর্থ ইস্ট স্টেটের মধ্যে তুমি যদি মনে করো কি কি রয়েছে, দেখো আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, তারপরে পামলো, মণিপুর, দীপা ইন বাস্টার্ড অফ ছত্তিশগড় এবং আন্দামান নিকোবর আইল্যান্ডে যে পার্টিকুলার ঝুম মানে যে চাষের প্রক্রিয়াটা দেখা যায় সেটাকে তুমি কি বলছো না, তো ঝুম চাষ বলছো, রাইট।
তাছাড়াও দেখো ঝুমিং বা স্ল্যাশ বার্নিং যদি বলা হয় এর একটা নাম আছে, তার নাম হচ্ছে মিল্পা। দিস ইজ সো গুড থিং অ্যাবাউট এনসিইআরটি। এনসিইআরটি ডাজন্ট ইভেন গিভ ইউ ইনফরমেশন অ্যাবাউট পার্টিকুলার সাবজেক্ট, ইট গিভস ইউ হোলসাম ইনফরমেশন অ্যাবাউট টোটালিটি। এবং এখানটায় দেখো তুমি দেখতে পাচ্ছ যে মিল্পা এটা মেক্সিকোতে বলা হয়, দ্য সেম প্রসেস, ঝুম চাষকে মিল্পা বলা হয়। সেন্ট্রাল আমেরিকাতেও এই মিল্পাই বলা হয়। কনুকো ভেনেজুয়েলাতে বলা হয়, রোকা বলা হয় ব্রাজিলে, মসোল বলা হয় সেন্ট্রাল আফ্রিকাতে, লাদাং ইন ইন্ডোনেশিয়া, রে ইন ভিয়েতনাম। ইন ইন্ডিয়া দিস প্রিমিটিভ ফর্ম অফ কাল্টিভেশন ইজ কল্ড বেওয়ার বা দহিয়া। ইন মধ্যপ্রদেশ পোডু বা পেন্ডা বলা হয়, অন্ধ্রপ্রদেশে পামাধাবি বা কোমান বলা হয়, ব্রিঙ্গা, ইভেন ব্রিঙ্গাও বলা হয় ওড়িশাতে, কুমারী বলা হয় ওয়েস্টার্ন ঘাটে, ওয়ালরে অর ওয়াল্টরে ইন সাউথ ইস্টার্ন রাজস্থান, খিল বলা হয় হিমালয়ান বেল্টে, কুরুয়া দ্যাট ইজ ইন ঝাড়খণ্ড, ঝুমিং ইন নর্থ ইস্টার্ন রিজিয়ন। তার মানে কি বলা হলো যে এই ঝুম প্রক্রিয়াকরণটা বা ঝুম চাষের যে প্রক্রিয়াটা সেটা শুধুমাত্র একটা সেকশনের মধ্যে নয়। তুমি যদি দেখো ঝুম যে প্রক্রিয়াটা সেটা বিভিন্ন জায়গাতে এটা ব্যবহার করা হয় এবং জায়গা বিশেষে এর নাম বদলে যায়। আমাদের এগুলোকে একটু মনে রাখতে হবে, ইউপিএসসির খুব ফেভারিট জিনিসপত্র এগুলো, ঠিক আছে, জিজ্ঞেস করে। সো ইফ ইউ ক্যান সি দ্য ফটো ইউ ক্যান সি দিস ইজ দ্য ওয়ে তারা ঝুম চাষগুলোকে করে। যে প্রথমে এই দেখো একটা প্যাচেস অফ ল্যান্ড এখানে দেখা যাচ্ছে যেখানটা এটা অলরেডি এই জায়গাটা ছেড়ে দিয়েছে, এখানটায় কি করছে না তো তারা এখানটায় আগুন ধরিয়ে দিয়েছে এবং এখানটায় যদি আমরা দেখি আবার নতুন একটা প্যাচেসে নতুনভাবে গাছপালা লাগানো হয়েছে, আবার পুরোনোটাকে ছেড়ে আগে বাড়িয়ে আসা হয়েছে, রাইট? দিস আর দ্য থিং। নাও এখানে একটি ছোট স্টোরি বলা হয়েছে, বলছে রিঞ্ঝা লিভড উইথ আ ফ্যামিলি ইন এ স্মল ভিলেজ ইন দ্য আউটকাস্ট ডিপু ইন আসাম। রিঝা বলে একজনের নাম। এখানে বলছে she enjoys watching her family member clearing, slashing, burning patch of land for cultivation. What it is been called ঝুম চাষ, right? She often helps them irrigating the field with water running through a bamboo canal from the nearby spring. Bamboo canal কালকে আমরা যখন ইরিগেশন পড়ছিলাম সেখানে আমরা দেখিয়েছিলাম, যে ছোট্ট করে একটু দেখিয়ে দিয়েছিলাম যে বাঁশকে কিভাবে বাঁশকে ঝর্ণা জলের সাথে টাই আপ করে সুন্দরভাবে একটা পুরো ক্যানালিং প্রক্রিয়া করে সেই বাঁশের মাধ্যমে জল নিয়ে এসে আপনি নিজেদের সেচে ফেলে, সেটা বলা হচ্ছে। ফ্রম দ্য নিয়ারবাই স্প্রিং she loves the surrounding and wants to stay here as long as she can, but this little girl has no idea about the declining fertility of the soil and family search for a fresh patch of the land is the next season. তো বেসিক্যালি এখানটায় ঝুম চাষের একটা বিশেষত্ব কি, যে এরা সিজনের সঙ্গে সঙ্গে এবং যেমন অ্যাভেলেবিলিটি বাড়তে থাকবে তার সঙ্গে সঙ্গে তারা নিজেদের চাষের প্যাটার্ন বা জায়গা চেঞ্জ করতে থাকবে, রাইট? এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এবং তার সঙ্গে যদি আমরা দেখি, ক্যান ইউ নেম দ্য টাইপ অফ ফার্মিং রিঞ্ঝা ফ্যামিলি বললো, ডেফিনেটলি তুমি জানো। এবার প্রিমিটিভ যে সাবস্টেন্সিভ ফার্মিং পড়লে, সাবস্টেন্সিভ কেন বলা হচ্ছে, সাবসিস্টেন্স কেন বলা হচ্ছে, বিকজ ইট ইজ মানে একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে করা হচ্ছে, রাইট? নেক্সট হচ্ছে ইন্টেন্সিভ সাবসিস্টেন্স ফার্মিং। হোয়াট ইজ বিন কল দিস টাইপ অফ ফার্মিং ইজ এ প্র্যাকটিস ইন এরিয়া অফ হাই পপুলেশন প্রেশার্স অন দ্য ল্যান্ড। দেখো এই যে ইন্টেন্সিভ সাবসিস্টেন্স ফার্মিংয়ের কথা বলা হচ্ছে, এবার এটা চেঞ্জ হয়ে গেল কি, আগেরটা কি একটা পার্টিকুলার ফ্যামিলির জন্য খাদ্য উৎপাদন হচ্ছিল, ঠিক আছে, এক একটা ফ্যামিলি তাদের নিজেদের মতো তাদের নিজের এরিয়াতে তারা খাদ্য উৎপাদন করার জন্য ঝুম কাল্টিভেশন বা এই প্রিমিটিভ প্রসেস নিচ্ছিল। এবার দেখো ইন্টেন্সিভ কখন নেওয়া হচ্ছে, যখন কিনা এটা অনেক বেশি লোকের প্রয়োজন হবে, অনেকের খাদ্য সমস্যা মেটানোর জন্য যে ফার্মিং হয়, বেসিক্যালি আমরা যে ফার্মিংয়ের আন্ডারে রয়েছি দ্যাট ইজ কল্ড ইন্টেন্সিভ ফার্মিং। এবং ইট ইজ এ লেবার ইন্টেন্সিভ ফার্মিং, কারণ এখানটা লেবার কস্টটা অনেক বেশি, কারণ ফসলের মাত্রা, ফসল ফলানোর মাত্রাটা অনেক বেশি, সেজন্য এটা লেবার ইন্টেন্সিভ একটা ফার্মিং। এবং ক্যান ইউ নেম সাম অফ দ্য স্টেট অফ ইন্ডিয়া যেখানে এই ধরনের ফার্মিংয়ের প্র্যাকটিস হয়? ডেফিনেটলি তুমি বলতেই পারবে, সবার আগে পশ্চিমবঙ্গের নাম তো মুখে এসেই যাবে। দো দ্য রাইট অফ ইনহেরিটেন্স লিডিং টু দ্য ডিভিশন of the inland among successive generation has rendered land holding size uncommunicable, the farmer continue to take maximum output from the limited land in the absence of alternative source of livelihood. Thus there is an enormous pressure on the agricultural land. See, রাইট অফ ইনহেরিটেন্স মানে কি, বেসিক্যালি যখন আমার বাবার জায়গা আছে, জমি আছে, ইনহেরিটেন্স অনুযায়ী আমি সেই জায়গা জমিটার মালিক হব, এরকম এভাবে শুধু আমার বাবা না, আমার পরবর্তী জেনারেশন, তার পরবর্তী জেনারেশন কি করছে, সেই জমির যে মালিকানা বা সত্ত্ব সেটাকে কন্টিনিউ করে যাচ্ছে। যদি দেখা হয় তাহলে দেখা যাচ্ছে হ্যাজ রেন্ডার্ড ল্যান্ড হোল্ডিং সাইজ আনইকোনমিক্যাল, ফার্মার্স কন্টিনিউ টু টেক ম্যাক্সিমাম আউটপুট ফ্রম দ্য লিমিটেড ল্যান্ড। এবার বেসিক্যালি যখন দেখা গেল তোমার কাছে
কোনো উপায় নেই, তোমার কাছে জমি এতটাই, তার মানে তুমি কি করবে, তুমি তোমার কাছে যদি জমি একটা নির্দিষ্ট সংখ্যক থাকে, তুমি তাতে যদি ফসল ফলাতে চাও, সেখান থেকে তুমি কিভাবে মুনাফা করতে পারবে, যত বেশি মাত্রায় তুমি ফসল ফলাতে পারবে তাহলে তোমার মুনাফা তত বাড়বে, রাইট? তার মানে কি হচ্ছে, ফার্মারের একটা ইন্টেনশন কি থাকছে, যে আমি আমার এরিয়াতে থেকে ম্যাক্সিমাম সংখ্যক প্রোডাক্টিভিটি বের করে নেব, এবং এইটা করতে গিয়ে কি হচ্ছে, আমাদের যে সয়েল বা আমাদের যে মাটি সেটা মারাত্মকভাবে ডিগ্রেডেড হচ্ছে, এবং সেটার কারণটা কি হচ্ছে না, তো আলটিমেটলি গিয়ে এই ইন্টেন্সিভ যে সাবসিস্টেন্স ফার্মিং সেটার কথা বলা হচ্ছে, আই এম সরি, ঠিক আছে। দেন নেক্সট কি বলা হচ্ছে দেখো, কমার্শিয়াল ফার্মিং। হোয়াট ইজ বিন কল দ্য কমার্শিয়াল ফার্মিং, এবং এই কমার্শিয়াল ফার্মিং কি করা হচ্ছে, দিস ইজ জাস্ট বিকজ অফ অর্থনৈতিকভাবে স্ট্রং হওয়ার জন্য এই কমার্শিয়াল ফার্মিংয়ের প্রয়োজন, এবং এখানে কি বলা হচ্ছে, দ্য মেইন ক্যারেক্টারিস্টিক অফ দিস ফার্মিং ইজ দ্য ইউজ অফ হায়ার ডোজেস অফ মডার্ন ইনপুটস। এবং এই কমার্শিয়াল ফার্মিং একদম সব থেকে বেশি সামনে এসেছে কবে থেকে না, তো যখন গ্রিন রেভলিউশন হয়েছে, ওয়েন উই স্টার্টেড ইয়েল্ডিং দ্য হাই ইয়েল্ডিং ভ্যারাইটি। হাই ইয়েল্ডিং ভ্যারাইটি মানে কি, যেখান থেকে একটা শস্য থেকে অনেক বেশি পরিমাণ খাদ্য বা শস্য ফলানো যাবে, তাকে বলছে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি, রাইট? এবং এর মধ্যে দেখো কেমিক্যালের ইউজ, পেস্টিসাইড, ইনসেকটিসাইডস, এবং এর সাথে সাথে হায়ার প্রোডাক্টিভিটি মানে পাওয়ার জন্য সমস্ত রকম বা ইনঅর্গ্যানিক বলা যেতে পারে, ইনঅর্গ্যানিক বিভিন্ন ফার্টিলাইজারের ইউজ, এই সমস্তগুলো আমরা কমার্শিয়াল ফার্মিংয়ের ক্ষেত্রে দেখতে পাই। যদি দেখি, commercialization of the agriculture varies from one region to another region. For example, rice is a commercial crop in Haryana and Punjab, but in Odisha it is a subsistence crop. এবার বোঝা গেল কমার্শিয়াল মানে কি, দেখো সাবসিস্টেন্স ফার্মিং বা ইন্টেন্সিভ সাবসিস্টেন্স ফার্মিং বা কমার্শিয়াল ফার্মিং, দে আর ভেরি সিমিলার। আলটিমেটলি অনেকটা এরিয়াতে লেবার ইন্টেন্সিভ প্রোগ্রাম দ্বারা করা হচ্ছে। এইবার দেখা হবে যে তুমি যে ফসলটা ফলাচ্ছ তার আলটিমেটলি কোন নিডটা সেটা পূরণ করছে, সেটা কি ওই স্টেটের সমস্ত, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি দেখি পাট কিন্তু আমাদের ওখানে কেমনভাবে মানে তৈরি করা হচ্ছে না, তো অ্যাজ এ সাবসিস্টেন্স ফার্মিং হিসাবে, কিন্তু আলটিমেটলি ইটস এ কমার্শিয়াল ক্রপ, তাই তো আমাদের বেঙ্গলের জন্য, আলুর জন্য ভাবি, ঠিক সেরকম এক একটা জায়গাতে আমাদের বেঙ্গলে যে চালটুকুনি উৎপাদন করা হয় সেটা কিন্তু ম্যাক্সিমামটাই, যদি বাসমতি চালের সঙ্গে যদি আমাদের বেঙ্গলের চালের তুলনা করি, আমি গোবিন্দভোগ চালের কথা বলছি না, আমি নর্মাল চালের কথা বলছি, আউসমন বোরোর কথা বলছি, সেই চালের যদি আমরা তুলনা করি তাহলে কিন্তু একটা জিনিস ক্লিয়ার হয়, যেভাবে বাসমতি চালের কমার্শিয়ালাইজ করা হয় সেভাবে আমাদের বেঙ্গলের চাল তো হয় না। বেঙ্গলের চাল কিসের জন্য ইউজ হচ্ছে না, তো ওখানকার যে নিডস, ম্যাক্সিমাম যে ওখানকার সাধারণ লোকরা রয়েছে তাদের নিডস পূরণ করতে সেটা তৈরি করা হচ্ছে, রাইট? তো এই কারণেই তোমাকে মনে রাখতে হবে যে কমার্শিয়াল ফার্মিং আর ইনসেন্টিভ ফার্মিং যেটা বলা হচ্ছে, দে আর ভেরি ক্লোজ, দে আর ভেরি ক্লোজ টু ইচ আদার, রাইট? ওকে, ভেরি ক্লোজ টু ইচ আদার। এবং এখানে বলা হচ্ছে কেউ একটা, তুমি কি এরকম এক্সাম্পল দিতে পারবে যেখানে এরকম সাবসিস্টেন্স আনাদার রিজিয়নে পাওয়া যায়? ইটস ভেরি ইজি বেসিক্যালি, রাইট? নেক্সট কিসের কথা বলা হচ্ছে, প্ল্যান্টেশন ইজ অলসো টাইপ অফ কমার্শিয়াল ফার্মিং। এবার কমার্শিয়াল ফার্মিংয়ের আন্ডারে আরেকটা জিনিস কি হয়, যে বৃক্ষরোপণ মানে যেমন দেখো কলা বাগান, ঠিক আছে, তারপরে বাঁশ বাগান, এই সমস্তগুলো, এগুলোকে দিয়ে কি করা হচ্ছে, আলটিমেটলি এখান থেকে কমার্শিয়াল জিনিস তৈরি করা হচ্ছে। আমের বাগান যদি করা হয় তাহলে আম কি হচ্ছে, দ্যাট ইজ এ কমার্শিয়াল ফুড, হর্টিকালচার যাকে বলা হচ্ছে। এবং তখন তুমি ফুলের বাগান লাগাচ্ছ, আলটিমেটলি কি করছো, তুমি প্লান্টিং করছো, ইট ইজ নট সিউইং দ্য সিডস, না তুমি সিডস তৈরি করছো, ওভাবে তো তৈরি হচ্ছে না, যেমনভাবে ধানের জমিতে ধান ফসল হচ্ছে, গমের জমিতে গমের ফসল হচ্ছে, এরকম তো নয়। ঠিক সেই জন্য এখানটা বলা হচ্ছে যে দ্য সিন্স দ্য প্রোডাকশন ইজ মেইনলি ফর মার্কেট, আ ওয়েল ডেভেলপড নেটওয়ার্ক অফ ট্রান্সপোর্ট and communication connecting the plantation areas, processing industries and market plays an important role in the development of plantations. Now দেখো ক্রপিং প্যাটার্ন বলা হচ্ছে যে কি কি প্যাটার্নে ক্রপিং করা হয়, কি কি উপায়ে ক্রপিং করা হতে পারে সেই ব্যাপারে এখানে জিজ্ঞেস করা হচ্ছে। ইউ হ্যাভ স্টাডিড দ্য ফিজিক্যাল ডাইভার্সিটিস অ্যান্ড প্লুরালিটি অফ কালচার ইন ইন্ডিয়া, দিজ আর অলসো রিফ্লেক্টেড ইন দ্য এগ্রিকালচারাল প্র্যাকটিস অ্যান্ড ক্রপিং প্যাটার্ন ইন দ্য কান্ট্রি। Various type of food and fiber crops, vegetables, fruits, spice, condiments, etc. constitute some of the important crop grown in the country. India has 3 cropping season. বলা হচ্ছে আমাদের ভারতবর্ষে যে শস্য তৈরি করা বা শস্য উৎপাদন অনুযায়ী যদি আমাদের দেখা হয় তাহলে পরে বেসিক্যালি আমাদের ভারতে 3
রকমের টাইপ দেখা যায়। হোয়াট ইজ দ্য টাইপ? একটা হচ্ছে রবি ফসল, আর একটা হচ্ছে খারিফ ফসল, একটা জেইদ ফসল। রবি কোনটা? যেটা কিনা উইন্টার টাইমে হয়, ঠিক আছে, রবি শস্য যেটা উইন্টারে হয়, যেখানটা তুমি যদি দেখো অক্টোবর টু ডিসেম্বর এবং হারভেস্ট করা হয়, মানে ফলানো হয় অক্টোবর টু ডিসেম্বর এবং তারপরে সেটাকে তোলা হয় ইন দ্য টাইম অফ দ্য এপ্রিল টু জুন। এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট যদি তোমাকে বলা হয় কোন কোন শস্য আমরা জানি, আমরা গম, বার্লি, মটরশুঁটি, তারপরে বিভিন্ন রকম ডাল, এই সমস্তগুলো এই সময় পাওয়া যায়, রাইট? এরপরে যদি আমরা দেখি কোন কোন এরিয়াগুলো এর মধ্যে পড়ে, হরিয়ানা, নর্থ ইস্টার্ন, ওয়েস্টার্ন পার্ট যেমন পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, এগুলো সমস্ত ইম্পর্টেন্ট প্রোডাক্টিভিটি তৈরি করছে এবং যেমন কেন গমের চাষ হচ্ছে বা অন্যান্য যে ইম্পর্টেন্ট রবি ক্রপস সেগুলো। যদি তুমি দেখো অ্যাভেলেবিলিটি অফ দ্য প্রেসিপিটেশন ডিউরিং উইন্টার মান্থ ডিউ টু দ্য ওয়েস্টার্ন টেম্পারেট সাইক্লোন, তো আমরা যখন ক্লাইমেট পড়েছি আমাদের মনে আছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কথা বলা হচ্ছে, রাইট? পশ্চিমা ঝঞ্ঝার কারণে যে সমস্ত বৃষ্টি হয় সেটাও কি করে, এই যে রবি ফসল সেটার প্রোডাক্টিভিটিকে অনেক বেশি হাই করে দেয়। নেক্সট যদি দেখা যায় তাহলে দেখবো খারিফ ক্রপস আর গ্রোন উইথ দ্য অনসেট অফ মনসুন ইন ডিফারেন্ট পার্ট অফ দ্য কান্ট্রি অ্যান্ড দিজ আর হারভেস্টেড ইন সেপ্টেম্বর টু অক্টোবর। ইম্পর্টেন্ট ক্রপস গ্রোন ডিউরিং দ্য সিজন আর প্যাডি, মেজ। এবার দেখো খারিফ শস্য বলতে কি বলা হচ্ছে সেটা আগে দেখে নিই। বেসিক্যালি যে সময়টা কখন হয় না, তো বর্ষাকালের যে ফসলের উৎপাদন তাকে বলা হচ্ছে খারিফ ফসলের উৎপাদন। এবং সেই সময় যদি আমরা দেখি কোন কোন জিনিস পাওয়া যায়, প্যাডি মানে ধান তো অবশ্যই, এছাড়াও মেজ, জোয়ার, বাজরা, তুর মানে অড়হরের ডাল, মুগ, উড়াদ, বেসিক্যালি কটন, জুট, গ্রাউন্ডনাট, এগুলো আমরা জানি। ওয়েস্ট বেঙ্গল, আসাম, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, এই এরিয়াগুলো ইম্পর্টেন্ট এরিয়া যেখানে এই খারিফ ফসলের চাষ করা হয়। এবং এই রবি ফসল এবং খারিফ ফসলের মাঝখানে যে টাইমটাতে যে ফসলটা উৎপাদন করা হয় তার নাম কি না, তো দ্যাট ইজ বিন কল দ্য জেইড, ঠিক আছে? জেড যদি বলা হয় সেই ক্ষেত্রে এবার আমরা যদি দেখি দেন উই ক্যান সি ওয়েস্ট ওয়াটারমেলন, মাস্ক মেলন, কুকুম্বার, ভেজিটেবলস অ্যান্ড ফডার ক্রপস, দিস আর অল কল দ্য সুগার ক্যান টেক্স অলমোস্ট দ্য ইয়ার টু গ্রো। এবং দেখো মেজর ক্রপস বলতে কি কি বলা হচ্ছে, আ ভ্যারাইটি অফ ফুড অ্যান্ড নন ফুড ক্রপস, দে আর grown in the different part in the country depending upon the variation in the soil, right? যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে in that case প্রচুর পরিমাণের ফসল রয়েছে, প্রচুর পরিমাণের যে জায়গাগুলো রয়েছে মানে যেগুলো মেনলি যে আমাদেরকে দেখতে হবে যে কোনগুলো ফুড আর কোনগুলো নন ফুড সেটা আমাদের দেখতে হবে। মেজর ক্রপস যদি আমরা দেখি, মেজর ক্রপস মানে কি, যে এরিয়াগুলোতে তার যে সয়েল মানে তার যে মাটি, তার যে ক্লাইমেট, সেইগুলোর উপর ডিপেন্ড করে যেটা রাখা হচ্ছে সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্টলি বুঝতে হচ্ছে, রাইট? দিস আর দ্য ডিফারেন্ট পার্ট অফ দ্য কাল্টিভেশন প্র্যাকটিস। এবং মেজর ক্রপ গ্রোন ইন ইন্ডিয়া সেগুলো কি রাইস, হুইট, মিলেট, পালস, টি, কফি, সুগার কেন, অয়েল সিড, কটন, জুট এটসেট্রা। যদি আমরা নেক্সট আরও দেখি আমাদের মধ্যে আমরা কি কি পাচ্ছি, আমাদের প্রধান একটা ফসলের মধ্যে যদি বলা হয় তাহলে আমরা পাচ্ছি রাইস, রাইট? এবং যদি রাইসের পরে আমরা যদি দেখি তাহলে দেখবো নেক্সট আমরা দেখছি, রাইট? যেমন ধরো চাল, যদি আমরা চালের কথা বলি, চাল আমাদের স্ট্যাপল ফুড। স্ট্যাপল মানে কি, ম্যাক্সিমাম লোকের খাবার এটার উপর ডিপেন্ড করে তৈরি হয়। চাল যেমন স্ট্যাপল ফুড সেই জন্য বলা হচ্ছে। এবং আমাদের দেশে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার হচ্ছে আমাদের দেশ মানে ভারতবর্ষ, কিন্তু চালের জন্য দিস ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার। যদি দেখা যায় ফার্স্ট কে না, তো চায়না। ফার্স্ট চায়না ইজ দ্য মানে কান্ট্রি যেখানে সব থেকে বেশি চাল উৎপন্ন হয়, সেকেন্ড আমাদের। এবং যদি দেখা যায় খারিফ ক্রপ হিসেবে এটাকে পাওয়া যায়, যেটা সব থেকে বেশি হাই টেম্পারেচারের প্রয়োজন হয়, হাই হিউমিডিটির প্রয়োজন with annual rainfall above 100 centimeter. In the areas of less rainfall, it grows with the help of irrigation. Next যদি দেখা যায় আমরা এখানে দেখতে পাচ্ছি চালের মানে একটা হচ্ছে চাল বুনন এবং চালের পাকা, দুটো ধান পেকে যাওয়া, দুটোর সময় এখানে ছবি দেওয়া রয়েছে। এখানে রয়েছে দ্য মেজর এরিয়া যেখানটায় কিনা চালের প্রোডাকশন হয়। এই যে এরিয়াটা দেখা রয়েছে যেখানটা ডিপ গ্রিন করে রং দেওয়া রয়েছে সেটা হচ্ছে মেজর এরিয়া। আর যেখানে অল্প কম করে কালার দেওয়া রয়েছে দিস এরিয়াগুলো কি, দিস ইজ মাইনর এরিয়া, রাইট? এইখানটায় এই যে অল্প অল্প যেগুলো গ্রিন দেখা যাচ্ছে এটা তোমাদের পিডিএফে আরও ক্লিয়ার আসবে। এখানটায় এই সমস্ত এরিয়াগুলোতেও চাল উৎপাদন হয়, বাট দে আর অ্যাজ এ মাইনর এরিয়া, ঠিক আছে? নেক্সট যদি দেখা যায় তাহলে দেখতে পাবো রাইস গ্রোন করার জন্য কীরকম জায়গা দরকার, প্লেন অফ দ্য নর্থ অ্যান্ড নর্থ ইস্টার্ন ইন্ডিয়া, কোস্টাল এরিয়া। একদম ম্যাপ দেখে আমাদের যদি দেখতে হয় তাহলে দেখতে পাবো কোথায় কোথায় হয় ডেভেলপমেন্ট হয় ইন দ্য ডেন্স নেটওয়ার্ক অফ ক্যানেল ইরিগেশন, যেখানটাতে সব
সবথেকে বেশি ক্যানালের মাধ্যমে সেচ ব্যবস্থা দেখা যায় সেই জায়গাটায় রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ডেভেলপমেন্ট ডেন্স নেটওয়ার্ক অফ ক্যানাল ইরিগেশন আর টিউবওয়েল হ্যাভ মেড ইট পসিবল টু গ্রো রাইস ইন এরিয়াজ অফ দ্য লেস রেনফল সাচ এস পাঞ্জাব, হরিয়ানা অ্যান্ড ওয়েস্টার্ন উত্তর প্রদেশ অ্যান্ড পার্ট অফ রাজস্থান। এবং যদি দেখা যায় নেক্সট হচ্ছে আমাদের কি খাদ্য ফসলের মধ্যে কি পড়ছে, যে প্রথম যদি চাল হয় দ্বিতীয়টাই গম। তো গম কোথায় পাওয়া যায় আমরা জানি, নর্থ ইস্ট ওয়েস্টার্ন যে ডিস্ট্রিক্টগুলো সেখানে সবথেকে বেশি গমের উৎপাদন হয়। বারবার করে মনে রাখবো যে যখন গ্রিন রেভলিউশন হয় বেসিক্যালি গমকে দেখেই হয়েছিল, ঠিক আছে। পরবর্তীকালে তেল বা অন্যান্য ফসলগুলোতে চেঞ্জেবিলিটিসগুলো দেখা গেলেও আসলটা শুরুটা হয়েছিল হুইট থেকে। ইটস এ সিরিয়াল ক্রপ। এবং এটা ছাড়াও যদি আমরা দেখি মিলেট, হোয়াট ইজ বিন কল দ্য মিলেট, মিলেট যেমন জোয়ার, বাজরা, রাগি, এদেরকে মিলেট বলা হয়, ঠিক আছে। জোয়ার, বাজরা, রাগি এগুলো হচ্ছে মিলেট ফসল। এবং এখানটায় যদি আমরা দেখি ইম্পর্টেন্ট মিলেট সেগুলো রয়েছে এবং ভেরি হাই নিউট্রিশনাল ভ্যালু রয়েছে মিলেটের। ফর এক্সাম্পল রাগি ইজ ভেরি রিচ ইন আয়রন, ক্যালসিয়াম, আদার মাইক্রোনিউট্রিয়েন্ট, মানে পুষ্টিবর্ধক হিসাবে এই মিলেটকে ব্যবহার করা হয়, ঠিক আছে। এবং মেজর জোয়ার প্রডিউসিং স্টেটের কথা যদি বলা হয় তাহলে কে মহারাষ্ট্র, কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড মধ্যপ্রদেশ রয়েছে। এরপরে যদি দেখা যায় দিস আর দ্য বাজরা কাল্টিভেশন, বাজরার ছবি দেওয়া রয়েছে। বাজরা কোথায় হয়, সব থেকে বেশি স্যান্ডি সয়েল, মানে যেখানটায় বলা যেতে পারে যেখানে উর্বরতা অনেক কম সেখানে বাজরার উৎপাদন হওয়াটা সহজ। মেজর বা সব থেকে বেশি যেগুলো কালো রেগুর মৃত্তিকা সেটাও অলসো হেল্প করে। এছাড়াও রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানায় এই সমস্ত জায়গাতে পাওয়া যায়। বেসিক্যালি কেমন কালো মানে কালো মাটি হবে, লোমি হবে, মানে যার মধ্যে জল ধারণ ক্ষমতা খুব কম হবে। এবং তার সঙ্গে সঙ্গে কালো মেজর রাগি প্রডিউসার সেটও রয়েছে এবং সেইগুলো বাজরা, রাগি এগুলো কর্ণাটকা মানে সাউথের কিছু স্টেটে পাওয়া যায়। মেজ রয়েছে, মেজ ইজ অ্যানাদার ক্রপ, যেটাকে বলা যেতে পারে তুমি বলতে পারো ভুট্টার চাষ, ঠিক আছে, ভুট্টা। সো সেখানে এটাকেও একটা খারিফ ফসলের মধ্যে ধরা হয়। 21 থেকে 27 ডিগ্রি অ্যান্ড গ্রোজ ওয়েল ইন অ্যালুভিয়াল সয়েল, সব থেকে ভালো পললিক মৃত্তিকাতে সব থেকে ভালো এর গ্রো হয়। এবার এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, দেখো এই বেসিক্যালি আমি তোমাদের যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু কিছু নতুন নয় তোমাদের কাছে, রাইট? আমরা ক্লাস 9-10-এ পড়ে এসেছি। দিস ইজ দ্য থিং এনসিইআরটি পড়ার জন্য বলে। তোমার যদি বেসিক খুব স্ট্রংলি তৈরি হয়ে থাকে তাহলে এনসিইআরটি কিন্তু প্রয়োজন পড়ে না। এনসিইআরটিতে যেহেতু সব জিনিসটা একভাবে দেওয়া রয়েছে, একাঠা দেওয়া রয়েছে, সেটা আমাদের জন্য বুঝতে সুবিধা হয়, তাই জন্য আমরা এটা পড়ছি, রাইট? তো অবশ্য করে মনে রেখো যে এইভাবেই কিভাবে লাইন আপ করবে এইভাবে বোঝার জন্য। এবং দিস আর দ্য এরিয়া, এইগুলোতে মিলেট চাষ হয়। দেখো যে এরিয়াগুলোকে খুব ডিপ কালার করা রয়েছে, দিস ডিপ এরিয়াজ আর মেজর এরিয়া, যেগুলো কম রয়েছে ছোট্ট একটুখানি এরিয়া ওয়েস্ট বেঙ্গলের, সেখানটাও কিন্তু এই মিলেটের চাষ হয়, ঠিক আছে। নেক্সট যদি দেখা যায় তাহলে পালসেস মানে কি, এক কথা বললে পরে বলা হবে ডালের চাষ, ঠিক আছে। ইন্ডিয়া হচ্ছে লার্জেস্ট প্রডিউসার অ্যাজ ওয়েল দ্য কনজিউমার অফ দ্য পালসেস ইন দ্য ওয়ার্ল্ড। মানে আমরা ডাল যেমন প্রডিউসও করি, আমরা সব থেকে বেশি কনজিউমও করি, সব থেকে বেশি খায়ও ইন্ডিয়ার লোকেরাই। এবং সেই ক্ষেত্রে মুগ, মাসুর, মটর আমরা জানি বিভিন্ন রকম। এখন এটা আরেকটা কি নাম, লেগুম, ঠিক আছে, লেগুমিনাস ক্রপস, এটাকে লেগুমিনাস ক্রপ বলা হয়। এবং এর সাথে সাথে আরও ইম্পর্টেন্ট রাখতে হবে যে এটা অড়হর যেমন, সেটা কি করে, এরা মানে ডালের চাষ করা খুব ভালো হয় ফর দ্য সয়েল, যে মাটিটা রয়েছে সেই মাটির জন্য ডালের চাষ খুব উপযুক্ত। কেন? কারণ ডালের মধ্যে মানে যে ডাল বেশি, যেমন ধরি মটর, এর যে রুটস হয়, এর যে শিকড়গুলো হয়, সেখানটায় রাইবোসোম নামক ব্যাকটেরিয়ারা বাস করে। সেটা কি করে না, তো মাটির যে উর্বরতা সেটাকে বৃদ্ধি করে নাইট্রোজেন অ্যাড করে, মানে ওরা নাইট্রোজেনকে আলাদা করে অ্যাড করে দেয় মাটিতে এবং মাটির উর্বরতা বৃদ্ধি পায়। সো পালসেসের বা ডালের চাষ ইজ ভেরি মাচ গুড ফর দ্য ফার্টিলিটি পারপাস। এবং এরপর এই অবধি হয়ে গেছে। এবং কালকে আমরা যেটা দেখবো ফুড ক্রপস আদার দ্যান গ্রেনস। আমরা এখন কি পড়লাম, গ্রেনস পড়লাম, মানে ফুড ক্রপ পড়লাম যেগুলো আমাদের খাদ্য ফসল। কালকে আমরা বাকিটা করব। কালকে অবধি আবার আমার দেখা হবে আমাদের রাত্রি 8টাতে প্রত্যেক দিনের মতো এনসিইআরটি সমাধানে। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড জয় হিন্দ।